আচ্ছা। সো আমরা লাস্ট দিন ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমরা বললাম যে আমরা স্ট্যাটিক টাইমিং অ্যানালাইসিসটা কিভাবে করে। আমরা ওখান থেকে ডেফিনেশন দেখলাম যে রিকোয়ার্ড টাইম, অ্যারাইভাল টাইম কিভাবে বের করতে হয়, এস্টিমেট করতে হয়। তারপর ওটার সাহায্যে স্ল্যাক বের করেছি এবং আমরা নেগেটিভ স্ল্যাক জিনিসটা কি, ওয়ার্স্ট নেগেটিভ স্ল্যাক কি, টোটাল নেগেটিভ স্ল্যাক কি, এগুলো তো দেখলাম। এবং আমাদের টার্গেট ছিল হচ্ছে ঘুরে ফিরে এই স্ল্যাককে ইমপ্রুভ করতে হবে। আমরা চাই স্ল্যাকটা হচ্ছে পজিটিভ হোক, বাট খুব বেশি যে পজিটিভ হবে তাও না, বাট কিছু আমাদের একটা জিরো অপেক্ষা বড় রাখতে হবে। So আমরা মোটামুটি জিরো অপেক্ষা কিছুটা বড় থাকলেই চলবে। খুব বেশি বড় করলে আবার আমাদের সিস্টেমটা ওভার অপটিমাইজ হবে, সেক্ষেত্রে পাওয়ার কনজাম্পশন সিগনিফিকেন্টলি বাড়বে। সো এটা দেখে মোটামুটি আমাদের সবকিছু মাথায় রেখে ডিজাইন করতে হয়। এখন এটা বলার পরে আপনাদেরকে শেষ মুহূর্তে ক্লাসে বলে গিয়েছিলাম যে আমাদের যদি এমন হয় যে ডিজাইনের মধ্যে কোন একটা গেট থেকে অন্য গেটের মাঝখানে যে ওয়্যারটা আছে, বলছিলাম যে যদি এরকম হয় যে কোন একটা গেটের ডিলে অনেক বেশি, ওইটার ডিলেকে অপটিমাইজ করা যায় হচ্ছে ডিজাইনকে রিকনস্ট্রাক্ট করে বা রিস্ট্রাকচার করে, অথবা ডিজাইনকে গেট গুলোকে আপসাইজ করে বা ওভারঅল সিস্টেমকে আপসাইজ করে হচ্ছে আমরা একটা গেটের বা একটা ব্লকের ওভারঅল ডিলেকে আমরা অপটিমাইজ করার চেষ্টা করতে পারি। আর এর পাশাপাশি আমাদের সিস্টেমের মধ্যে আছে, ব্লকের পাশাপাশি আছে হচ্ছে ইন্টারকানেক্ট বা ওয়্যার। সো এটা নিয়ে আমরা আগের দিন আলোচনা লাস্টে জাস্ট একটু বলেছিলাম যে ওয়্যারের মধ্যে যখন অনেক ডিলে হয়, তখন ওই ওয়্যারের ডিলেটাকে আমরা অপটিমাইজ করতে পারি কিভাবে, বা ডিলেটাকে কিভাবে কমাতে পারি। তো বলছিলাম যে ওয়্যারটাকে যদি আমরা বড় একটা ওয়্যারের মাঝখানে ভেঙে যদি আমরা ড্রাইভার ইনসার্ট করতে পারি, তাহলে ইভেন্চুয়ালি আমাদের ওয়্যারের ডিলে বা ইন্টারকানেক্টের ডিলে হচ্ছে অপটিমাইজ করা যেতে পারে। আবার এটাও বলছিলাম যে মন মতন যত খুশি তত ভেতরে আমাদের ওই গেট ঢোকালে বা বাফার বা ইনভার্টার ঢোকালে যে লাভ হবে ব্যাপারটা তাও না। সো ওখানেও একটা অপটিমাম নাম্বার আছে। সো আমাদের এটাই একটু দেখার প্ল্যান হচ্ছে এখন যে ইন্টার কানেক্টের অপটিমাইজেশন আমরা কিভাবে করব। আচ্ছা। সো তা বলার জন্য যেহেতু আমাদের ডিলে লাগবে, তার মানে আমাদের ডিলে ক্যালকুলেশনটা জরুরি। সো আমাদের ঘুরে ফিরে যেহেতু ডিলে এখন আমরা কম্পিউট করতে যাচ্ছি, আমরা যেহেতু ইন্টারকানেক্ট অপটিমাইজ করব, সো ইন্টারকানেক্ট অপটিমাইজেশনের জন্য, সো ইন্টারকানেক্ট অপটিমাইজেশনের জন্য আমাদের লাগবে হচ্ছে ইন্টারকানেক্ট অপটিমাইজ করবো, তো so আমাদের তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের ডিলে নিয়ে এখন কাজ করতে হবে। এই ইন্টার কানেক্টের যে ডিলেটা আছে এই ডিলেকে আমাদের কমাতে হবে, ঠিক আছে? সো ইন্টার কানেক্ট বা যে ওয়্যার দিয়ে কানেক্টেড হচ্ছে একটা ব্লক থেকে আরেকটা ব্লক, এই ডিলে যদি আমরা কমাতে চাই, তাহলে আগে আমাদের একটু রিভিজিট করা দরকার যে আমরা ডিলেটা মেজার করব কিভাবে। সো ডিলে মেজার করবার জন্য আমাদের যেহেতু ইন্টার কানেক্টের কথা বললাম, সো আমাদের ইন্টার কানেক্টের মধ্যে থাকবে অসংখ্য আর এবং সি। সো আর এবং সি এর নেটওয়ার্কের ডিলে আমরা মেজার করেছি কিভাবে, আমরা ভিএলএসআই ওয়ান এর মধ্যে এলমোর ডিলে মডেলটা ছিল। সো আমরা এলমোর ডিলে মডেল ইউজ করে হচ্ছে আরসি ডিস্ট্রিবিউটেড আরসি নেটওয়ার্কে বা যে কোনো আরসি নেটওয়ার্কের ডিলেটা আমরা বের করেছিলাম, ঠিক আছে? আচ্ছা, এলমোর ডিলে মডেলটা কি বলেছিল মনে আছে তো? যেই লোডের জন্য ডিলেটা বের করছি বা যেই পয়েন্টের জন্য ডিলে বের করছি, সেই পয়েন্ট থেকে আমরা ভিডিডি বা গ্রাউন্ড সোর্স অথবা সিঙ্কের দিকে হাঁটবো। গ্র্যাজুয়ালি একটা করে রেজিস্ট্যান্স ধরবো, সকল ডাউনস্ট্রিম ক্যাপ দিয়ে গুণ করলেই আমরা প্রোডাক্ট আরসি এর প্রোডাক্ট পেয়ে যাব, এবং এই প্রোডাক্ট সবগুলোর সামেশনই হবে আমার টোটাল ডিলের সমান। সো এটা ছিল আমাদের কনসেপ্ট। তার মানে আমাদের যদি এরকম থাকতো আর ওয়ান, আর ধরেন আরেকটা ক্যাপ আছে হচ্ছে সি 1, আর এখানে ছিল আর 2, এবং আরেকটা ক্যাপ হচ্ছে সি 2। তাহলে আমাদের সি 2 এর পরে এটা যদি আমাদের আউটপুট পয়েন্ট হয় বা লোড পয়েন্ট হয়, আর যদি আর 1 এর পরে এখানে আমাদের বাম দিকে এখানে আমাদের সিঙ্ক থাকে, তাহলে আমাদের এলমোর ডিলে মডেলটা বলছে যে ডিলে কোন নোডের জন্য, আউট নোডের জন্য কেমন হবে। এই আউট নোড থেকে আমরা গ্র্যাজুয়ালি সিঙ্কের দিকে যাব, একটা করে রেজিস্ট্যান্স পিক করব, তার করেসপন্ডিং সকল ডাউনস্ট্রিম ক্যাপ দিয়ে গুণ করব এবং যোগ করে যাব। সো প্রথমে পড়বে আর 2, এরপর আরো বায়ে আসলে আর 1, তারপরে তো সিঙ্ক। সো আর 2 এবং আর 1 এভাবে আসবে, এবং তাদের জন্য সকল ডাউনস্ট্রিম ক্যাপ দিয়ে গুণ হবে। সো আর 2 এর করেসপন্ডিং ডাউনস্ট্রিম ক্যাপ হচ্ছে শুধু সি 2, সো এই জন্য ভেতরে হচ্ছে সি 2। তারপর আর 1 এর ডাউনস্ট্রিম ক্যাপ মানে যারা আর 1 এর থ্রু চার্জ বা ডিসচার্জ হয়, সেটা হচ্ছে সি 1
ড্রাইভ করছে, তার মানে সে হতে পারে আইদার সোর্স বা সিঙ্ক, তাকে চার্জ বা ডিসচার্জ করছে। তাহলে ধরেন এই ওয়্যারের একেবারেই লেফটে এই রেজিস্ট্যান্স, যেটাকে আমরা বললাম হচ্ছে ধরেন ক্যাপিটাল আর আউট, এইটা হচ্ছে তাকে ভিডিডি থ্রু চার্জ করে। এবং এই ওয়্যারের একেবারে রাইট মোস্ট পয়েন্টে একটা লোড লাগানো আছে সিএল, এবং এটার মাঝখানে যে ওয়্যারটা আছে এই ওয়্যারের নিজের রেজিস্ট্যান্স হচ্ছে আর ওয়্যার, এবং এই ওয়্যারের নিজের ক্যাপাসিটর হচ্ছে সি ওয়্যার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এরকম কোন একটা ওয়্যার থাকলে যার বাম দিকে একটা ধরেন মানে কোন একটা পয়েন্টে হচ্ছে একটা ড্রাইভার আছে আর আউট, যে হচ্ছে চার্জ দিচ্ছে বা ডিসচার্জ করছে, এবং অন্য প্রান্তে একটা লোড ক্যাপ আছে সিএল। তাহলে এখন এই ওয়্যারটার ক্ষেত্রে আমাদের ডিলেটা কেমন, এবং এই ওয়্যারটাকে আমরা কি হিসেবে মডেল করতে পারি সেটা আমাদের একটু দেখা টার্গেট। ঠিক আছে? সো এইটার যদি আমরা ডিলে বের করতে চাই, তাহলে মাঝখানে বললাম মাঝখানে যে ওয়্যারটা আছে, মাঝখানে ওয়্যারটা কোথায়, এখান থেকে শুরু করে এই ডান দিকে যে এই পর্যন্ত যে ওয়্যারটা আছে, পুরোটা জায়গায় যে ওয়্যার আছে সেটা টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আর ওয়্যার, এবং টোটাল ক্যাপ হচ্ছে সি ওয়্যার। আচ্ছা, তাহলে এখন আমরা এই পুরোটা বড় ওয়্যারকে আমরা অসংখ্য ছোট 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 টুকরায় ভাগ করতে পারি, এবং আমরা যত বেশি ছোট টুকরায় ভাগ করতে পারবো তত আমাদের ক্যালকুলেশন মোর অ্যাকুরেট হবে। সো আমরা অ্যাজিউম করছি যে এই ভেতরের এই বড় ওয়্যারটাকে আমরা অসংখ্য ছোট টুকরায় এন সংখ্যক ছোট ছোট সেগমেন্টে ভাগ করেছি। সো আমরা অ্যাজিউম করছি তাকে এন সংখ্যক ছোট ছোট সেগমেন্টে ভাগ করা হয়েছে। তাহলে প্রত্যেকটা ইচ সেগমেন্টের নিজস্ব রেজিস্ট্যান্স কেমন হবে, সেটা হবে হচ্ছে এন সংখ্যক ভাগ করা মানে প্রত্যেকটা নিজস্ব হবে আর ওয়্যার ডিভাইডেড বাই স্মল এন, সমান সমান হচ্ছে তার রেজিস্ট্যান্স স্মল আর, এবং ক্যাপটা হবে সি ওয়্যার ডিভাইডেড বাই স্মল এন, সমান সমান হচ্ছে স্মল সি। এটা হচ্ছে প্রত্যেকটা ওই এন সংখ্যক সেগমেন্টের ইচ সেগমেন্টের নিজস্ব আর এবং নিজস্ব সি। তাহলে আমাদের এটা এখন দেখতে কেমন মনে হবে, এটা দেখতে মনে হবে এরকম যে আমাদের তো আর আউট আছেই, আর মাঝখানে যেটা এন সংখ্যক টুকরায় ভাগ করলাম ওইটা দেখতে হবে এরকম। আমরা ডিস্ট্রিবিউটেড আর সি নেটওয়ার্কে ভাগ করেছি, অনেক ছোট ছোট আর এবং সি তে ভাগ করা হয়েছে, অসংখ্য ছোট ছোট, এবং সেই সংখ্যাটা হচ্ছে এন, যেখানে এন টেন্ডস টু ইনফিনিটি, যেখানে এন টেন্ডস টু ইনফিনিটি, এন যত বড় হবে তত হচ্ছে মোর অ্যাকুরেট হবে। সো লাস্টের কম্পোনেন্টটা হচ্ছে এরকম, লাস্টের আর এবং লাস্টের এই সি, এই সবগুলো হচ্ছে স্মল সি করে আছে, এবং তার আগে সবগুলো স্মল আর করে আছে। ঠিক আছে? আর একেবারে শুরুর লেফট মোস্ট পয়েন্টে আমাদের আর আউট আছে, আর রাইট মোস্ট পয়েন্টে আমাদের লোড ক্যাপ সিএল আছে, এবং মাঝখানে ছোট 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 আর সি করে হচ্ছে এন সংখ্যক আছে। আচ্ছা, এইভাবে লেখার কারণে আমরা যখন এখন ডিলে লিখতে যাব, আমরা যদি এখন এখানে ডিলে লিখতে যাই, আমাদের ডিলে সমান কেমন আসবে, ডিলে সমান আমাদের রাইট মোস্ট এই লোড পয়েন্ট থেকে স্টার্ট করে আমরা প্রথম স্মল আর, আমি ওটাকে ধরেন প্রথম স্মল আর আমি ওটাকে বলি হচ্ছে 1 নাম্বার, আমি এটাকে বলতে পারবো 1 নাম্বার স্মল আর। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার স্মল আর। সো তার করেসপন্ডিং ডাউনস্ট্রিম ক্যাপ কি হবে, সি প্লাস সিএল, এটা হবে তার করেসপন্ডিং ডাউনস্ট্রিম ক্যাপ। আচ্ছা, প্লাস তারপরে যে সেকেন্ড আরটা আসবে সেটার জন্য আমাদের কি হবে, স্মল আর, এবং সেটা কি পরিমাণ ক্যাপ পাবে, ডাউনস্ট্রিম ক্যাপ, তার কাছে যাবে হচ্ছে দুইটা ছোট ছোট সি, তার মানে 2C প্লাস সিএল, এটা আসবে। প্লাস এভাবে করে করে যেটা আমাদের একেবারে এন সংখ্যক এনএথ যে আরটা আছে, করে করে যে এনএথ আর, সেই আর এর ডাউনস্ট্রিম ক্যাপ কি হবে, সেরকম ছোট ছোট এন সংখ্যক স্মল সি দেখবে, আর একটা সিএল দেখবে। আচ্ছা, প্লাস তারপরে কি আছে, এই এরপরে হচ্ছে আমাদের এই আর আউটটা আছে। সো আর আউট গুণ এন সি প্লাস সিএল, এইটা আমরা পাবো। ওভারঅল এলমোর ডিলে মডেল আমাদেরকে মোটামুটি এটা দিচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমরা সমান সমান ডিলে লিখতে পারি। দেখেন প্রত্যেকটা আর এর মধ্যে আমাদের কি আছে, প্রত্যেকটা আর এন সংখ্যক আর আছে, এন সংখ্যক আর এর ভেতরে একটার মধ্যে সি প্লাস সিএল, আর একটার ভেতরে 2C প্লাস সিএল, এভাবে nth নাম্বারটা হচ্ছে এনসি প্লাস সিএল। তার মানে আমরা যদি আর কমন নেই, তাহলে প্রথমটা থেকে থাকবে হচ্ছে সি, পরেরটা থেকে হচ্ছে 2C, এইভাবে একেবারে লাস্টেরটা থেকে হচ্ছে এনসি। আচ্ছা, প্লাস প্রথমটা থেকে সিএল,
পরেরটা থেকেও সিএল, এবং প্লাস আপ আনটিল লাস্টেরটা থেকেও কি ছিল, শুধু সিএল। তাহলে মোটামুটি আমরা এটা পাচ্ছি স্মল আর এর অংশ, প্লাস আমাদের আর আউটের ভেতরে কি আছে, এন টাইমস সি। সো আমাদের উপরের এখানে বলছে যে এন টাইমস সি হচ্ছে টোটাল সি ওয়ার এর সমান। সো ওইটা হচ্ছে সি ওয়ার প্লাস সি এল যেমন ছিল তাই। ঠিক আছে, তাহলে সমান সমান আমরা প্রথমে যে আর এর ভেতরের অংশকে দুটো ভাগে যদি ভাগ করে দেই, আর এর একটা পোর্শন হচ্ছে স্মল সি নিয়ে, আর একটা পোর্শন হচ্ছে ক্যাপিটাল সি এল নিয়ে। সো আমাদের একটা দাঁড়াবে স্মল আর গুণ ওই প্রথম অংশ থেকে সি কমন নিলে, প্রথম অংশ থেকে সি কমন দিলে ভেতরে 1 + 2 প্লাস আপ আনটিল স্মল এন পর্যন্ত। এবার ভেঙে দিয়ে প্লাস বললে স্মল আর হয়ে যাবে, ওইখানে সিএল মোট কটা আছে, এন সংখ্যক সিএল আছে। সো এন গুণ সিএল প্লাস আর আউট গুণ সি ওয়ার প্লাস সিএল, এটা আসবে। আচ্ছা, এটা সমান সমান লেখা যাবে, প্রথমটাকে বলা যায় আর সি গুণ 1 + 2 প্লাস মানে এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে আপ আনটিল এন। এটাকে আপনারা লিখতে পারেন এন সিরিজ থেকে পাই এন প্লাস এন টাইমস এন প্লাস 1/2। সো আপনারা সবাই হচ্ছে এই রেগুলার প্রোগ্রেসিং সিরিজের আউটকাম জানেন, আপ আনটিল এন এন এর টার্ম পর্যন্ত সামটা কত হবে, 1 2 করে আপ আনটিল এন পর্যন্ত সেটা আসবে এন টাইমস এন প্লাস 1/2 প্লাস ওইদিকে কি আছে, আর গুণ এন টাইমস সিএল। সো আমরা জানি যে আর ওয়ার কে এন দিয়ে ভাগ করলে আমরা স্মল আর পাই। সো স্মল আর কে এন দিয়ে গুণ করলে আমরা আর ওয়ার পাবো। সো ওইটা হবে হচ্ছে আর ওয়ার টাইমস সিএল প্লাস এদিকে বাকিটুকু যা ছিল আর আউট টাইমস সি ওয়ার প্লাস সিএল, এটা আসবে। আচ্ছা, এটা সমান সমান আমরা অলমোস্ট ইকুয়াল কি লিখতে পারি দেখেন, এন ইন্টু এন প্লাস ওয়ান। আমরা বলেছি এন হচ্ছে ইনফিনিটি, অনেক বড় একটা নাম্বার, ধরেন এন হচ্ছে 1 মিলিয়ন। সো 1 মিলিয়ন গুণ 1 মিলিয়ন প্লাস ওয়ান। এটাকে আমরা বলতে পারি না যে অলমোস্ট 1 মিলিয়ন গুণ 1 মিলিয়ন। তার মানে যখন এন অনেক বড়, তখন এন ইন্টু এন প্লাস ওয়ান কে আমরা বলতে পারি এন ইন্টু এন এর সমান অলমোস্ট। সো আমরা এটাকে বলতে পারি হচ্ছে আর সি এন ইন্টু এন, ওই এন প্লাস ওয়ান কে আমরা এন এর মতন অ্যাজিউম করতে পারি অলমোস্ট, প্লাস আমাদের দাঁড়াচ্ছে আর ওয়ার টাইমস সিএল প্লাস আর আউট টাইমস সি ওয়ার প্লাস সিএল। ঠিক আছে, দেখেন তো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? যদি এটা আমরা মোটামুটি দেখতে পারি যে আমাদের কাছে কোনো কনফিউশন নাই, তাহলে শুরুর ওই আর সি টাইমস এন কে আমরা কি লিখতে পারবো, এই একটা আর আর একটা এন মিলে গুণ করলে আমরা পাবো হচ্ছে আর ওয়ার, আবার সি আর আরেকটা এন দিয়ে গুণ করলে পাবো সি ওয়ার, এবং নিচে প্যারামিটারটা হচ্ছে হাফ। সো এই প্রথম কম্পোনেন্টটা দাঁড়াবে হচ্ছে আর ওয়ার টাইমস সি ওয়ার ডিভাইডেড বাই 2, এবং পরেরটা হচ্ছে আর ওয়ার টাইমস সিএল, এবং লাস্টেরটা হচ্ছে আর আউট টাইমস সি ওয়ার প্লাস সিএল। সো আমরা এখান থেকে ইভেনচুয়ালি, আমি যদি একটু উপরে ডান দিকে লিখি, সো আমরা এটাকে লিখতে পারবো সমান সমান দিয়ে, লেখা যাবে যে প্রথম কম্পোনেন্টটা হচ্ছে আর ওয়ার টাইমস সি ওয়ার, সো প্রথমটা দাঁড়াচ্ছে আর ওয়ার টাইমস সি ওয়ার ডিভাইডেড বাই 2 প্লাস পরেরটা হচ্ছে জাস্ট আর ওয়ার টাইমস সিএল প্লাস লাস্টেরটা হচ্ছে আর আউট টাইমস সি ওয়ার প্লাস সিএল, এটা দাঁড়ালো। ঠিক আছে, তাহলে এখন এই জিনিসটা কি ইন্ডিকেট করছে আমরা একটু বুঝি। সো এইটা ইন্ডিকেট করছে আমাদের এই নেটওয়ার্কের মধ্যে, দেখেন এখানে কি কি টার্ম আছে। প্রথমত আমাদের এই আর আউটটার দিকে যদি আমরা তাকাই, এই আর আউটটা কিন্তু ডান দিকের সবগুলো ক্যাপকেই আলটিমেটলি কি করে, চার্জ করে। সো তার মানে আর আউট পুরোটা ওয়্যারকেই পায় এবং পুরোটা লোড ক্যাপকে পায়। এই জন্য দেখেন আমাদের কিন্তু এখানে কম্পোনেন্টের মধ্যে পুরোটাই আছে আর আউট টাইমস সি ওয়্যার প্লাস সিএল, তার মানে আর আউট কিন্তু পুরোটা সি কেই পাচ্ছে, সি ওয়্যার কেও করছে সিএল কেও করছে, এই জন্য এই কম্পোনেন্টটা আসছে। পাশাপাশি আমাদের যেই ওয়্যারটা আছে, এই ওয়্যারটা কিন্তু পুরো লোড ক্যাপকে পায়। সো এই জন্য আর ওয়্যার গুণ পুরো লোড ক্যাপ, ওই কম্পোনেন্টটাও কিন্তু পুরোই আছে। কোন জিনিসটা আমাদের এখানে পুরো নাই, হাফ কেন দেওয়া হয়েছে, কারণ
আর ওয়ারটা কিন্তু নিজে নিজের ক্যাপকে পুরোটা চার্জ করে না। আর ওয়ারের শুরুর দিকের যে কম্পোনেন্ট গুলো আছে, মানে আর ওয়ারের শুরুর দিকের যে সেগমেন্ট গুলো আছে, তারা বেশি সংখ্যক সিকে পায়। আবার আর ওয়ারের লাস্টের দিকে যে সেগমেন্ট গুলো আছে, তারা কম সংখ্যক সিকে হচ্ছে চার্জ করে। সো এই জন্য আর ওয়ারের ক্ষেত্রে সিএল পুরোটা পেলেও সি ওয়ার কিন্তু সে পুরো পায়নি, হাফ পেয়েছে। ঠিক আছে, সো এই জন্য এখানে দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে আর আউট পুরো সি ওয়ার এবং সি এল কে পায়, আর আর ওয়ারের ক্ষেত্রে সে সি এল কে পুরো পেলেও সে কিন্তু নিজের ক্যাপ বা নিজের ওয়ারের ক্যাপকে কিন্তু পুরো পাচ্ছে না, তার কিছু সেগমেন্ট অনেকটা বেশি পায়, কিছু সেগমেন্ট কিন্তু আবার কম পায়। সো এই জন্য এভারেজে সেটা সি ওয়ার বাই 2 আসছে। সো এখান থেকে কনক্লুশন হচ্ছে যে যদি কোনো একটা এরকম ড্রাইভিং রেজিস্ট্যান্স একটা বড় ওয়্যারকে এবং একটা লোড ক্যাপকে ড্রাইভ করে, তাহলে আমাদের ডিলেটা দাঁড়াবে হচ্ছে ওই যে ড্রাইভিং রেজিস্ট্যান্স গুণ সি ওয়্যার এবং সি এল পুরোটাই আসবে, প্লাস প্রোভাইডেড আমাদের ওয়্যারে যে রেজিস্ট্যান্স আছে সেটা লোড ক্যাপকে পুরোই হচ্ছে চার্জ ডিস্ট্রিবিউট বা চার্জ দিচ্ছে বা ডিসচার্জ করছে, সো সেই কম্পোনেন্টটাও পুরো আসবে, প্লাস প্রোভাইডেড আর ওয়্যার বা সি ওয়্যারের নিজের ক্ষেত্রে হচ্ছে একটা ফ্যাক্টর দিয়ে গুণ হবে, সেই ফ্যাক্টরটা হচ্ছে হাফ। তাহলে এই মোট তিনটা কম্পোনেন্ট থাকবে আমাদের একটা এরকম ওয়্যারের ক্ষেত্রে। যদি আমরা ডিলেকে আলটিমেটলি কম্পিউট করতে চাই, তাহলে এলমো ডিলে মডেল থেকে আমরা এরকম তিনটা কম্পোনেন্ট পাচ্ছি, যেখানে আর আউট ড্রাইভিংটা পুরো ক্যাপকেই ড্রাইভ করে, ওয়্যারের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে লোড ক্যাপকেও পুরো ড্রাইভ করে, প্রোভাইডেড ওয়্যারের যে রেজিস্ট্যান্স সেটা ওয়্যারের ক্যাপকে হচ্ছে পুরো করছে না, ওটাকে হচ্ছে একটা ফ্যাক্টর দিয়ে হচ্ছে ড্রাইভ করে। তাহলে এইটা হচ্ছে আমাদের ওভারঅল কনসেপ্ট। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলেন। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে? বিকজ এই সামারিটা আমাদের সামনে লাগবে হচ্ছে যখন আমরা লিটারালি একটা ওয়্যারকে হচ্ছে ড্রাইভ করব, তখন দেখব যে ওই ওয়্যারের কোথায় কোথায় আমার বাফার ইনসার্ট করতে হবে এবং কি সংখ্যক বাফার ইনসার্ট করতে হবে এবং সে বাফারের সাইজটা কেমন হবে, তিনটে প্রশ্ন ওখানে থাকবে। সো এই সামারিটা যেটা এখানে মাত্র করলাম ক্যালকুলেশন, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এইটা আমাদের একটু মনে রাখতে হবে যে যেখানেই আপনি পান যে এরকম কোন একটা ড্রাইভার একটা ড্রাইভিং রেজিস্ট্যান্স এরকম একটা ওয়্যার এবং একটা লোড ক্যাপকে হচ্ছে ড্রাইভ করছে, সেখানেই আপনার মনে রাখতে হবে যে ঘটনাটা কি ঘটে। তিনটা কম্পোনেন্ট আছে। এক নম্বর কম্পোনেন্ট হচ্ছে ড্রাইভিং রেজিস্ট্যান্স আপনার পুরো সকল ক্যাপকেই ড্রাইভ করতে পারবে, সো সেখানে সি ওয়্যার পুরো আসবে, সিএল ও পুরো আসবে। সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে ওয়্যারের রেজিস্ট্যান্সটা লোড ক্যাপকে পুরোই ড্রাইভ করতে পারবে। থার্ড কম্পোনেন্ট হচ্ছে ওয়্যারের রেজিস্ট্যান্সটা তার নিজের ক্যাপকে ড্রাইভ করবার ক্ষেত্রে ওইখানে একটা ফ্যাক্টর হচ্ছে 0.5, ওই হাফ নামক ফ্যাক্টরটা ওখানে আসবে। সো এই তিনটা কম্পোনেন্ট থাকবে। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন নাই? কেউ তো প্রশ্ন করলেন না, ধরে নিচ্ছি কোনো প্রশ্ন নাই। আচ্ছা, তাহলে এখন এই সামারিটা মাথায় রেখে বা এই এই ক্যালকুলেশনটা মাথায় রেখে হচ্ছে আমরা পরবর্তী ক্যালকুলেশনটা করব। ঠিক আছে। আচ্ছা, সো আমরা আমাদের সামারিটা তো মাথায় আছে, তাহলে এখন আমরা কি করতে চাচ্ছি? এখন আমরা করতে চাচ্ছি হচ্ছে আমাদের এখানে বাফার ইনসার্শনের প্রসঙ্গটা আসলো কেন? আমরা বলছিলাম যে আমাদের অনেক বেশি ডিলে আছে। সো অনেক বেশি ডিলে আছে। সো এই ডিলেটা হতে পারে কি? এই ডিলেটা হতে পারে যে আমাদের ইন্টার কানেক্ট এর মধ্যে অনেক বেশি, বা ওয়্যার দিয়ে যে কানেক্ট করেছি তার মধ্যে অনেক বেশি বড় বড় আর এবং সি আছে, তো সেখানে অনেক ডিলে হচ্ছে, আমাদের সেই ডিলে কমানো লাগতে পারে। তার মানে এমন হতে পারে যে কোন একটা পয়েন্টে একটা গেট ছিল, এইখানে একটা গেট ছিল বাম দিকে, এর মাঝখানে অনেক বড় একটা ওয়্যার হয়ে আবার ডান দিকে অনেক পরে গিয়ে হচ্ছে আরেকটা গেট আছে, মাঝখানে এই ওয়্যারের ডিলে অনেক বেশি। ঠিক আছে, সো মাঝখানে এই ওয়্যারের ডিলে হচ্ছে অনেক বেশি, এই ডিলেটা আমার অপটিমাইজ করা লাগবে। এইটা হতে পারে একটা প্রবলেমের টাইপ। আরেকটা সেকেন্ড প্রবলেমের টাইপ হতে পারে যে আমাদের একটা গেটই আছে, কিন্তু এরকম কোনো ওয়্যার না, গেটের সামনেই একটা লোড লাগানো আছে যেইটা নিজে অনেক অনেক বড়। আমরা এরকম দুটো প্রবলেমে এটাকে ভাগ করলাম, মানে আমাদের এরকম একটা গেট ড্রাইভ করছে, সামনে সে অনেক বড় একটা ক্যাপ দেখতে পাচ্ছে, এটাকে আমরা বলছি প্রবলেম টাইপ 2। অথবা সে অনেক বড় একটা ওয়্যার দেখতে পাচ্ছে, যে ওয়্যারের মধ্যে অনেক হিউজ অ্যামাউন্টের আর এবং সি আছে, তার মানে তার ইটসেলফ হচ্ছে ডিলে অনেক বেশি। সো এরকম দুটো সিনারিও আমরা চিন্তা করছি। ঠিক আছে, এবং অন্য কোনো সিনারিও আসলে আমরা চেষ্টা করব এই দুটো সিনারিওর মধ্যেই ফেলতে, তাহলে আমাদের ক্যালকুলেশনটা কম্পারেটিভলি ইজি হবে। আচ্ছা, তাহলে আচ্ছা, একজন প্রশ্ন করেছেন আর আউটটা কোত্থেকে আসলো। আর আউটটা এসেছে হচ্ছে যে আমরা আর আউটটা পেয়েছি কারণ যে কোনো একটা
লোডকে যখন ড্রাইভ করে বলি, আমরা যখন বলি যে যে কোনো একটা লোডকে কেউ ড্রাইভ করছে, সো লোডকে ড্রাইভ করে হচ্ছে কোনো না কোনো একটা রেজিস্ট্যান্স। সো সেই রেজিস্ট্যান্সটাকে আমরা বলছি আর আউট। আচ্ছা, কেন এটা বললাম? ধরেন কেউ বলল যে আপনি একটা ইনভার্টার এরকম একটা বড় ওয়্যার ড্রাইভ করছে এবং তার লাস্টে গিয়ে একটা ক্যাপ আছে, যেটা একটু আগে আমরা আঁকলাম। ধরেন ওইটাই যদি কেউ ইনভার্টার দিয়ে আঁকতো, তাহলে আপনি আর আউটটা কোত্থেকে আসছে বুঝতে পারবেন কিভাবে। আপনি এই ইনভার্টারটাকে কি করবেন, এটাকে আপনি ট্রানজিস্টর সার্কিটে কনভার্ট, তাহলে আপনার সেটা করবে হচ্ছে একটা পিমস আর একটা এনমস দিয়ে এরকম। সো এখানে আমরা বলবো ইনপুট, এখান থেকে আমার এই আউটপুট পয়েন্টটা কি, এইটাই হচ্ছে আমার আউটপুট পয়েন্ট, এবং সেই পয়েন্ট থেকে এই বড় ওয়্যারটা গিয়ে হচ্ছে আমাদের একেবারেই লাস্টে লোড ক্যাপ আছে। সো তার মানে আমরা যখন এই ট্রানজিস্টরকে মডেলিং করি, আমরা কি বলেছি, ট্রানজিস্টর অপারেট যখন করা শুরু করে, চার্জ বা ডিসচার্জ যখন করে, তো যখনই সে অন হয়ে যায় তখন তার মধ্যে কি থাকে, টার্ন অন হয়ে যাওয়া মানেই আমরা একটা টার্ন অন রেজিস্ট্যান্স আর অন বুঝি। তার মানে সে আইদার টার্ন অন হয়ে ভিডিডির থ্রু কি করবে, টার্ন অন হয়ে পিমসটাকে আইদার চার্জ করবে, অথবা যদি আমাদের এনমসটা টার্ন অন হয় তাহলে সেটা হচ্ছে ডিসচার্জ করবে এরকম ভাবে। সো এই জন্য আমরা ওটাকে আর আউট বলছিলাম। এই ট্রানজিস্টরের টার্ন অন রেজিস্ট্যান্সটাই হচ্ছে আমাদের, এইটা হচ্ছে নিচের আর আউট, আর পিমস এর জন্য হলো হচ্ছে উপরের আর আউট। ঠিক আছে? সো ওইটাকেই হচ্ছে আমরা একটাকে রেজিস্ট্যান্স দিয়ে দেখিয়েছিলাম, বাট আসছে কিন্তু এখান থেকে যে ড্রাইভ করছে কে, ট্রানজিস্টর ড্রাইভ করছে, সো এই আর আউটটা ট্রানজিস্টরের মধ্যে থেকে আসবে। ঠিক আছে? তাহলে এখন আপনারা আমাকে এখনই কি প্রশ্নটা করবেন, আপনারা আমাকে এখনই বলবেন যে যখনই আমি ট্রানজিস্টরকে আর আউট দিয়ে বসালাম, তো ট্রানজিস্টরের ক্যাপ গুলো কই গেল, এটা এখন প্রশ্ন আসবে। সো তার মানে আপনারা আমাকে এখনই প্রশ্ন করবেন যে একটা ইনভার্টারকে যখন আমি এইভাবে এনমস পিমস দিয়ে এঁকেছি, তখন এর মধ্যে আসলে কি কি জিনিস থাকে। এর মধ্যে চারটা কম্পোনেন্ট থাকে। এক নাম্বার হচ্ছে তার ইনপুট গেট ক্যাপ থাকে, এটা হচ্ছে সি ইন। ঠিক আছে? আর কি থাকে, তার আউটপুট ডিফিউশন ক্যাপ সি আউট। আর কি থাকে, যেই পথে তাকে চার্জ করছেন বা ডিসচার্জ করছেন সেই পথের টার্ন অন রেজিস্ট্যান্স বা আর আউট। ঠিক আছে? এই তিনটা কম্পোনেন্ট ছাড়া আর কি আছে, আর একটা হচ্ছে এই গেটের ভেতরের কিছু নিজস্ব গেট ডিলে, টাউজি। এখন এখানে কে কে প্রমিনেন্ট, আমাদের এই চারটা কম্পোনেন্টের মধ্যে খুবই সিগনিফিকেন্টলি ছোট হচ্ছে, বা যেটাকে আমরা নেগলেক্ট করার চেষ্টা করতে পারি, ওইটা হচ্ছে তার নিজস্ব একান্ত নিজস্ব যেই টাউজি বা নিজস্ব যে গেট ডিলেটা আছে, ওটাকে খুবই নেগলিজিবল ধরতে পারি। এইটা ছাড়া যে সি ইন আর অন এবং সি আউট আছে, এদের মধ্যেও সি আউটটা সিগনিফিকেন্টলি ছোট কম্পেয়ারিং টু সি ইন এবং আর অন। ঠিক আছে? সো এই জন্য আমরা টাউ জি আর সি আউট কে ফর দ্য টাইম বিং ক্যালকুলেশন সিম্পলিফাই করবার জন্য এই মুহূর্তে নেগলেক্ট করতে পারি। আমাদেরকে যারা যারা বেশি প্রমিনেন্ট সেগুলোকে মাথায় নিয়ে আগাতে হবে। সো বেশি প্রমিনেন্ট হচ্ছে সি ইন এবং আর অন, বা যেটাকে আমরা আর আউট বলছি। তো তার মানে এখন যখনই আমরা কোন একটা বাফার দিয়ে বা একটা ইনভার্টার বসিয়ে এরকম বড় একটা ওয়্যারকে বা বড় একটা লোডকে আমরা ড্রাইভ করব, তখন আমরা অবশ্যই সি ইন এবং আর আউট বা আর অন এই দুটো কম্পোনেন্ট অবশ্যই থাকতে হবে। আমরা টাউ জি কে নেগলেক্ট করতে পারি, আর সি আউট কে এই মোমেন্টের জন্য আমরা ছোট হিসাবে অ্যাজিউম করতে পারি। ঠিক আছে? এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে বা কোনো প্রশ্ন আছে? কারো কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন? আচ্ছা, নাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা দুইটা প্রবলেমের কথা বললাম। আমাদের একটা টাইপ হতে পারে যে আমাদের শুরুতে একটা গেট আছে, সো উপরে এখানে করেছি, শুরুতে একটা গেট আছে, মাঝখানে একটা বেশ বড় ওয়্যার আছে যার মধ্যে অনেক ডিলে, এবং তার অনেকটা পরে গিয়ে আরেকটা গেট আছে। তার মানে এই শুরুর গেটটা লাস্টের ওই গেটকে ড্রাইভ করছে, এবং মাঝখানে অনেক বড় একটা হচ্ছে ওয়্যার আছে যার মধ্যে অনেক বেশি ডিলে আছে, মানে অনেক বড় আর এবং সি আছে। সো এটা একটা প্রবলেম হতে পারে। অথবা হতে পারে আমাদের যে গেটটা ছিল সেটা মাঝখানে কোনো ওয়্যার কেনা একটা এরকম লোড ক্যাপ পেয়েছে তার সামনে, সেটাকে সে ড্রাইভ করছে। সো আমাদের বাফার ইনসার্ট করতে হবে বা প্রবলেমটাকে সলভ করতে হবে এইভাবে যে আপনার ওই একটা গেট থেকে অনেক দূরে অন্য গেট, বা একটা গেট থেকে যে লোড ক্যাপ আছে এর মাঝখানে আপনার
কিছু বাফার ইনসার্ট করবেন। বাফার কেন ইনসার্ট করছি, অন্য কোনো গেটকে কেন ইনসার্ট করছি না, কারণ বাফার ইনসার্ট করলে লজিক লেভেলে কোনো চেঞ্জ হবে না। বাফার ইনসার্ট করলে লজিক লেভেলের কোনো চেঞ্জ হবে না। সো এই জন্য আমরা শুরুতেই বাফার ইনসার্ট করি। সো রিসার্চাররা শুরুর দিকে বাফার ইনসার্ট করতেন, তার পরবর্তীতে অন্যান্য পেপার পাবলিশ হয়েছে বা লিটারেচারে অনেক অন্যান্য জিনিস আবিষ্কার হয়েছে, বাট ইনিশিয়াল কনসেপ্ট হচ্ছে বাফার ইনসার্ট করা। কারণ বাফার ইনসার্ট করলে আপনার লজিক লেভেলে কোনো পরিবর্তন ঘটে না। আচ্ছা, বাফার যদি আপনার কাছে না থাকে, আপনি যদি ইনভার্টার ইনসার্ট করেন, তাহলে আপনি কি করবেন? আপনাকে ইনভার্টার ইনসার্ট করে বাফারটাই কিন্তু মাথায় রাখতে হবে। সো ইনভার্টার ইনসার্ট যদি করতে চান, তাহলে ইনভার্টার ইনসার্ট করতে হবে আপনাকে ইভেন সংখ্যক। সো আপনি যদি ইনভার্টার ইনসার্ট করতে চান, ইনভার্টার আপনাকে ইভেন সংখ্যক ইনসার্ট করতে হবে, যাতে করে লজিক লেভেলে কোনো পরিবর্তন না ঘটে। সো ইনভার্টার হলে ইভেন সংখ্যক ইনসার্ট করবেন, আর বাফার হলে তো বাফার ইনসার্ট করবেন। সো এখন আমরা আজকে দেখব হচ্ছে প্রথম টাইপটা, যেখানে আমাদের শুরুতে একটা গেট আছে, অনেক পরে গিয়ে আরেকটা গেট আছে, এবং মাঝখানে একটা বড় ওয়্যার। সো এই ওয়্যারের মধ্যে আমরা কি কি সংখ্যক, মানে প্রথম কথাটা হচ্ছে যে আমরা এই ওয়্যারের মধ্যে কতগুলো বাফার ইনসার্ট করব। সো প্রথম কোয়েশ্চেন হচ্ছে আমরা কতগুলো, এন সমান সমান কত, প্রশ্ন হচ্ছে সেটা, আমরা কতগুলো বাফার ইনসার্ট করব। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে সেগুলোকে আমরা কোথায় কোথায় ইনসার্ট করব, তাদের লোকেশন কি হবে। আর থার্ড কোয়েশ্চেন হচ্ছে তারা কোন সাইজ নিয়ে বসবে, মানে কোন সাইজে তাদেরকে আপনি সাইজিং করবেন। সো এই তিনটা হচ্ছে কোয়েশ্চেন। সো আপনাকে এই তিনটা প্রশ্নের জবাব খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো প্রবলেমটা হচ্ছে শুরুতে একটা গেট আছে, অনেক পরে গিয়ে আরেকটা গেট আছে, মাঝখানে একটা ওয়্যার আছে যার মধ্যে হিউজ অ্যামাউন্টের ডিলে আছে। সো আমাদের টার্গেটই হচ্ছে এই ডিলেটাকে মিনিমাইজ করা, কোনো না কোনো ভাবে মিনিমাইজ করবো। তো আপনারা বুঝতেই পারছেন, মিনিমাইজ করতে চাচ্ছি, তার মানে আমরা যেহেতু ম্যাথমেটিক্যাল কাজ করছি এবং আমরা মিনিমাইজ করতে চাই, সো বুঝতেই পারছেন আমরা মিনিমাইজ করব কিসের সাপেক্ষে। আপনারা যে ম্যাক্সিমাম মিনিমাম পড়েছেন সেটার মাধ্যমে, তার মানে আপনারা একটা মিনিমাম করবার জন্য একটা ডিলের ইকুয়েশন বের করবেন। তারপর যে সকল প্যারামিটারের সাপেক্ষে ডিলের ইকুয়েশনটাকে আপনি মিনিমাইজ করতে চান, তার রেসপেক্টে আপনি ফার্স্ট ডেরিভেটিভ নেবেন, এবং ফার্স্ট ডেরিভেটিভটা নিলেই আপনি বুঝতে পারবেন যে কোন ভ্যালুর জন্য সে মিনিমাম হবে, ঠিক আছে? সো এটা আমাদের টার্গেট, যে আমরা ডিলেটা বের করব, তারপর ডিলেটাকে আমরা ওই ভেরিয়েবলের রেসপেক্টে ফার্স্ট ডেরিভেটিভ নিলে বুঝতে পারবো যে কোন ভ্যালুর জন্য আমাদের ওই ডিলেটা মিনিমাম হবে। সো আমরা এই প্রথম টাইপটা সলভ করব, আর আমাদের টার্গেটটা কি? টার্গেট হচ্ছে তিনটা জিনিস বের করা। এক নাম্বার হচ্ছে কতগুলো বাফার ইনসার্ট করতে হবে, দুই নাম্বার কথা হচ্ছে কোন কোন লোকেশনে বাফার ইনসার্ট করব, আর তিন নাম্বার প্রশ্ন হচ্ছে সেই বাফারের সাইজটা কেমন হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা শুরু করলে ক্যালকুলেশন আমাদের শেষ করতে তো মোটামুটি 20 মিনিট হলেও সময় লাগবে। সো আপনারা একটু কষ্ট করে একটু কাজ করবেন, এটা আমার একটা ফ্রি সেশন। সো এখন একটু 5 মিনিট পরে হয়তো বন্ধ হয়ে যাবে, আপনারা একটু সবাই বের হয়ে আবার একটু এন্ট্রি করবেন, একই লিঙ্ক দিয়ে আবার একটু এন্ট্রি করবেন। হুম। আচ্ছা, সো আমরা, আচ্ছা, তাহলে আমাদের প্রবলেমটা দাঁড়াচ্ছে হচ্ছে এখন এগেইন, তাহলে এক্সাম আপনি কি থাকবে? এখন আমরা প্রবলেমটা সলভ করবার জন্য কি করব, সময় বাঁচাতে বা কষ্ট বাঁচাতে একটু সিম্পল ওয়েতে চিন্তা করব, ঠিক আছে? কিন্তু কমপ্লেক্স পার্টটা আপনার জন্য রেখে দিচ্ছি। এক্সামে আপনারা দেখবেন যে গত কয়েক সেমিস্টারে যেরকম প্রশ্ন আসছে, এবার একটুখানি চেঞ্জ করব, একটুখানি কমপ্লিকেট, মানে একটুখানি কমপ্লিকেটেড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আমরা ইউজুয়ালি এখন যখন পড়বো তখন চিন্তা করব, কি করব হচ্ছে, শুরুতে আমাদের এরকম একটা বাফার আছে, আর মাঝখানে এরকম একটা বড় ওয়্যার আছে,
আর লাস্টে গিয়ে হচ্ছে আমাদের আরেকটা এরকম বাফার আছে। ঠিক আছে? আচ্ছা, এবং আমরা আজকে ক্যালকুলেশন সহজ করবার জন্য সিম্পলিফাইড ওয়েতে চিন্তা করছি কিভাবে, যে আমাদের এই যে বাফারটা শুরুতে দেওয়া আছে এবং লাস্টে একটা বাফার আছে, এই দুইটা বাফারের সাইজ হচ্ছে সমান। কি বললাম, আমরা কিন্তু খুব সহজ করছি লাইফকে, এদের সাইজ হচ্ছে সমান, এবং ধরে নেন এই বাফারের সাইজ হচ্ছে এ এক্স সাইজের বাফার। সো এ এক্স সাইজের বাফার। ঠিক আছে, এখন দ্বিতীয় সিম্পলিফিকেশনটা কি? দ্বিতীয় সিম্পলিফিকেশন হচ্ছে আমরা চিন্তা করছি যে এর ভেতরে যে ওয়্যারটা আছে, যে অনেক বড় ওয়্যার দেখতে পাচ্ছেন, এই ওয়্যারটাকে আমরা এন সংখ্যক সেগমেন্টে ভাগ করব। এন সংখ্যক সেগমেন্টে ভাগ করব। ঠিক আছে, সো আমরা যদি এই ওয়্যারটাকে এন সংখ্যক সেগমেন্টে ভাগ করি, তাহলে মোট কতগুলো বাফার ভেতরে ইনসার্ট করা হবে? একটু চিন্তা করে দেখেন, কোন একটা জিনিসের মধ্যে যদি আমরা তিনটা টুকরা করি, ধরেন কোন একটা জিনিস আছে, তার ভেতরে আমরা একটা দুইটা করে তিনটা টুকরা করলেন, সো সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3, সেগমেন্ট 1, সেগমেন্ট 2 আর সেগমেন্ট 3, তাহলে মোট কতগুলো ভেতরে লোকেশন বের হয় বসানোর মতন? লোকেশন বের হয় কিন্তু দুইটা। সো যতগুলো সেগমেন্ট করবেন তার চাইতে কিন্তু এক সংখ্যা কম হবে। তার মানে আমরা এন সংখ্যক সেগমেন্ট করার মানে হচ্ছে কতগুলো বাফার ভেতরে ইনসার্ট হবে, বাফারের সংখ্যা হবে, সো নাম্বার অফ বাফারের সংখ্যা কতগুলো ভেতরে ঢুকবে, সেই সংখ্যাটা হবে এন মাইনাস ওয়ান সংখ্যক কিন্তু। ঠিক আছে, সো তার মানে আমরা ভেতরে মোট এন সংখ্যক সেগমেন্ট করছি, যেখানে আমার বাফার ঢুকবে তাহলে কয়টা? এন মাইনাস ওয়ান সংখ্যক। এখন একটু আগে বলেছিলাম তিনটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে মোট কতগুলো বাফার বসবে, সো এন এর ভ্যালু কত। দুই নাম্বার হচ্ছে বাফার গুলোর লোকেশন কি কি হবে, সো এটা আমরা এখন বের করব। আর তিন নাম্বার কি বলেছিলাম, বাফার গুলোর সাইজ কেমন হবে। সো এগেইন আমরা একটু সিম্পলিফাই করব কিভাবে। আমরা ধরে নিচ্ছি কি আমাদের শুরুতে গিভেন বাফার ছিল কি সাইজের? এ এক্স সাইজের, এবং লাস্টে লোড হিসেবেও ছিল এ এক্স সাইজের বাফার। সো মাঝখানেও আমরা চিন্তা করব সিম্পলিফাই করবার জন্য যে বাফারগুলোকে ইনসার্ট করা হচ্ছে সেগুলোর সাইজও হচ্ছে এ এক্স সাইজের, একই সাইজের বাফারও আমরা ইনসার্ট করছি। তার মানে আমরা মাঝখানে মাঝখানে ধরেন লালে যেই বাফারগুলো আঁকলাম, এই যে আঁকলাম, এই যে বাফারগুলো আঁকলাম, মোট কতগুলো বাফার? মোট আমরা এন মাইনাস ওয়ান সংখ্যক বাফার ইনসার্ট করেছি, তাদের সাইজও কার সমান? ওই এ এক্স এর সমান, একই সাইজের বাফার ইনসার্ট করেছি। তো যখনই আপনি বাফার ইনসার্ট করছেন, এই প্রত্যেকটা জায়গায় কেমন হচ্ছে, প্রত্যেকটা জায়গা দেখতে হচ্ছে তার ইনপুটে সে একটা ইনপুট ক্যাপ সি ইন ইন্ট্রোডিউস করছে, আর আউটপুটে সে কি ইন্ট্রোডিউস করছে? আর আউট রেজিস্ট্যান্স ইন্ট্রোডিউস করছে। সো প্রত্যেকটাই কি করছে? সি ইন ইন্ট্রোডিউস করছে এবং আর আউট ইন্ট্রোডিউস করছে এইভাবে। আর একেবারে শুরুর যেই বাফারটা ছিল তার একটা লোড রেজিস্ট্যান্স আর আউট হচ্ছে এই ওয়্যারটাকে ড্রাইভ করছে, আর একেবারে লাস্টে যে বাফারটা ছিল তার ওই ইনপুট ক্যাপ সি ইন কি আপনি লোড ক্যাপ হিসেবে দেখতে পাচ্ছেন। তার মানে বাফার ইনসার্ট করবার পরে এই ডায়াগ্রামটা দেখতে কেমন দাঁড়াচ্ছে? ডায়াগ্রামটা প্রথম কম্পোনেন্টটা হচ্ছে এরকম, যে ওখানে আর আউট আছে, মাঝখানে একটা ওয়্যারের টুকরা আছে, যেই টুকরার লেংথ আমি বললাম প্রথম টুকরার লেংথ হচ্ছে S1। সো প্রথম টুকরার লেংথ বা সেগমেন্টের লেংথ হচ্ছে S1, পরেরটা সেগমেন্ট হচ্ছে S2, এরপরে গ্র্যাজুয়ালি গিয়ে একেবারে লাস্টেরটা সেগমেন্টটা হচ্ছে SN, যেখানে এই যে প্রত্যেকটা টুকরাতে যে ভাগ করেছি মোট বা পুরো ওয়্যারটাকে, আমরা কিন্তু জানি না যে প্রত্যেকটা সেগমেন্ট কি সমান নাকি বড় নাকি ছোট, কে কাটছে, কারণ আমরা বলেছি লোকেশন গুলো আমাদের জানা নাই। সো S1, S2, S3, তার মানে S1, S2 আপ আনটিল SN, এদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক আমরা জানি না, যে এরা কি কেউ কারো সমান নাকি কি কার চাইতে বড় নাকি কার চাইতে ছোট, এটা কিন্তু আমরা জানি না। আমরা শুধু এটা জানি যে এই প্রত্যেকটা সেগমেন্ট মিলে কি হবে, সবগুলো যোগ করলে আমার মূল ওয়্যারের লেংথের সমান হবে। সো আমরা শুধু জানি যে S1 প্লাস S2 আপ আনটিল SN সবগুলোকে যোগ করলে টোটাল লেংথ L এর সমান হবে। সো ওয়্যারের টোটাল লেংথ হচ্ছে L, সেটা ওই S1 S2 আপ আনটিল SN এর যোগফলের সমান হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ওয়্যারের লেংথ যদি হয় L, তাহলে একক লেংথে ওয়্যারের রেজিস্ট্যান্সটা কত হবে? স্মল আর হবে ওয়্যারের যে টোটাল রেজিস্ট্যান্স আর ডাব্লিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, আর ওয়্যারের ক্যাপটা কত হবে? সিটা হবে হচ্ছে
ওয়ারের যে টোটাল ক্যাপ ডিভাইডেড বাই যে ওয়ারের লেংথ সেটা হচ্ছে স্মল সি হবে। সো স্মল আর হচ্ছে ইউনিট লেংথে ওয়ারের রেজিস্ট্যান্স, আর স্মল সি হচ্ছে ইউনিট লেংথে ওয়ারের যে ক্যাপ সেটা। এবং টোটাল ওয়ারের লেংথ কত বললাম, এল বললাম। আর তার ভিতরে আমরা এন সংখ্যক সেগমেন্টে ভাগ করেছি, n-1 সংখ্যক বাফার ইনসার্ট করা হয়েছে। এবং বাফার গুলো কোন কোন লোকেশন আমরা জানি না, এই জন্য আমরা বলছি যে S1 S2 আপ আনটিল Sn এগুলোর মধ্যে কেমন সম্পর্ক আমরা বলতে পারছি না। কি সবাই কি সমান, নাকি কি কেউ কারো চেয়ে বড় বা কেউ কারো চেয়ে ছোট, এটা আমরা বলতে পারছি না। বাট একটা জিনিস আমরা জানি, অবশ্যই সবগুলো সেগমেন্ট মিলে কি হবে, টোটাল ওয়্যারের লেংথের সমান হবে। সো এল সমান সমান S1 প্লাস S2 প্লাস আপ আনটিল Sn সবগুলো যোগফলের সমান হবে। তাহলে S1 ওয়্যারটার জন্য দেখতে কেমন হবে, আমরা যে আঁকা শুরু করেছিলাম, আর আউট ড্রাইভারটা S1 কে ড্রাইভ করে S1 এর লাস্টে গিয়ে যেই আমাদের বাফারটা আছে, সেই প্রথম বাফারের যে সি ইন ক্যাপ ওইটাকে সে লোড ক্যাপ হিসেবে দেখতে পারবে। তারপরে সি ইন এর জন্য যে আর আউটটা বের হবে, সেইটা ওই S2 সেগমেন্টের ওয়্যারটাকে ড্রাইভ করবে এবং সেইটা হচ্ছে তার লোড ক্যাপ সি ইন কে দেখতে পারবে। এইভাবে একেবারে লাস্টেরটা কেমন হবে, লাস্টেরটা হচ্ছে আর আউট এবং সেখানে আমাদের যেই ওয়্যারটা থাকবে সেই সেগমেন্টটা হচ্ছে Sn এবং সেটা গিয়ে লাস্টে ওই সি ইন লোড ক্যাপকে দেখতে পারবে। সো এইটা হচ্ছে আমাদের সিনারিও। সো আমাদের এইবার এই প্রত্যেকটা মানে S1 S2 আপ আনটিল Sn এই সবগুলোর ওয়্যারের যে টোটাল ডিলে, এই ডিলের যোগফল এইটাকে আমাদের মিনিমাইজ করতে হবে। মিনিমাইজ করে কমেন্ট করতে হবে যে S1 S2 Sn এর কোন কোন ভ্যালুর জন্য এইটা মিনিমাম হয়। এটা এক নাম্বার কথা। আর দুই নাম্বার কথা, Sn যে বলছি, ওই এন এর ভ্যালু কত, মানে কতগুলো বাফার আমাকে ইনসার্ট করতে হয়েছে। আর তিন নাম্বার জিনিসটা তো সহজ করে ফেলেছি, তিন নাম্বার ছিল সাইজটা কেমন হবে, বাট আমরা আজকে সিম্পলিফাই করেছি যে সাইজ গুলো সমান হবে। তো সাইজ গুলো সমান ধরে নিয়ে আমরা করছি। এক্সামে যদি আপনাকে আমি বলে দেই যে সাইজ গুলো সমান না, তাহলে কিন্তু আপনাকে অসমান ধরে প্রমাণ করতে হবে। সো আমরা সামনে একটু দেখবো, হয়তো বা আজকে না, পরে দেখবো যে সমান না হলে কেমন হতে পারে, ক্যালকুলেশন কেমন হতে পারে, ওইটা হালকা একটু ফ্লেভার আমরা সামনে দেখবো। বাট আজকের জন্য সমান ধরে আমরা করছি, ঠিক আছে? তাহলে এখন প্রত্যেকটা সেগমেন্টের জন্য আসেন আমরা ডিলে বের করি। সো প্রথম ডিলেটা কত হবে, প্রথম ডিলে D1 হচ্ছে S1 সেগমেন্টের জন্য। তাহলে S1 সেগমেন্টের এখানে আমাদের একটু আগে আমরা কি প্রমাণ করেছি মনে আছে, আপনার ড্রাইভিং রেজিস্ট্যান্স সকল ক্যাপকে, লোড ক্যাপকেও পারে, ওয়্যারের ক্যাপের পুরোটাকেই সে কি করতে পারে, ড্রাইভ করতে পারে। সো তার মানে আর আউটের জন্য যে কম্পোনেন্ট আসবে সেটা কি হবে, আর আউট গুণ হবে পুরো ওয়্যারের ক্যাপ। সো ওয়্যারের ক্যাপ কত, পার ইউনিট লেংথে ছিল হচ্ছে সি, আর তার লেংথটা কত, সে S1 পোর্শনের ক্যাপটাকে ড্রাইভ করছে, প্লাস সি ইন। তাহলে দেখেন তো এই প্রথমে আর আউটের এই কম্পোনেন্টটা বুঝতে পারলেন কিনা, প্লাস এবার ওয়্যারের রেজিস্ট্যান্স কতটুকু আপনার S1 সেগমেন্টের জন্য, সেটা হচ্ছে আর গুণ S1। সেটা কি পরিমাণ লোড ক্যাপকে পায়, সি ইন কে পুরোটাই পাবে, প্লাস ওই একই ওয়্যারের রেজিস্ট্যান্স কি পরিমাণ ওয়্যারের ক্যাপ পাবে, সি গুণ S1 ডিভাইডেড বাই 2। দেখেন তো ঠিক আছে না লেখা? সো এইটা আমাদের D1 এর ডিলে। দেখেন আর আউট আমাদের ওই S1 ওয়্যারের পুরো ক্যাপ এবং সি ইন কে পাচ্ছে, প্লাস S1 ওয়্যারের রেজিস্ট্যান্স সি ইন লোড ক্যাপ পুরোটাকেই পাবে, প্লাস S1 ওয়্যারের রেজিস্ট্যান্স তার যেই ক্যাপ আছে সি টাইমস S1 তার অর্ধেককে পাবে। একটু আগে আমরা কিন্তু এটা প্রমাণ করে আসছি। সো এইটা আমরা এখান থেকে লিখতে পারবো। তাহলে এইটা যদি D1 এর জন্য লিখি, তাহলে D2 এর জন্য কেমন হবে? সো D2 এর জন্য আমরা ওই একই জিনিসই লিখতে পারবো, আর আউট টাইমস সি, এবার হবে S2 প্লাস সি ইন টাইমস আর S2 টাইমস সি ইন প্লাস আর S2, আমাকে কিন্তু বলেন ক্যালকুলেশন ভুল করলে, টাইমস CS2 ডিভাইডেড বাই 2। এটা আসবে D2 এর জন্য। তাহলে একেবারে লাস্ট কম্পোনেন্ট nth সেগমেন্টের জন্য কেমন হবে, DN হবে আর আউট টাইমস CSN প্লাস সি ইন প্লাস আর এস এন nth সেগমেন্ট টাইমস সি ইন প্লাস আর এস এন টাইমস CSN ডিভাইডেড বাই 2, এটা আসবে। তাহলে এখন এই সবগুলো ডি এর যোগফল কি হবে, আমাদের টোটাল ডিলে ক্যাপিটাল ডি ইন্ডিকেট করবে, যেটাকে আমার মিনিমাইজ করতে হবে। সো তাই যদি হয়,
তাহলে আমরা এবার সবগুলোকে যোগ করলে প্রথমে আর আউট কমন নিলে আমাদের কি আসবে? আর আউট কমন নিলে আমরা পাবো আর আউটের ভেতরে মোট n সংখ্যক সি ইন আছে, সো n গুণ সি ইন প্লাস কি পাচ্ছি, ওই স্মল সি কে কমন নেওয়া যায়, সো আমরা পাবো হচ্ছে আর আউট গুণ স্মল সি গুণ S1 S2 আপ আনটিল Sn, এটা পাবো। আচ্ছা, প্লাস এবার পরের কম্পোনেন্টটা কি, আর S1 এর জন্য, সো ওইখানে আপনি পাচ্ছেন আর এবং সি ইন কমন নিলে S1 প্লাস S2 আপ আনটিল Sn পাচ্ছি আমরা। এবার প্লাস লাস্টের কম্পোনেন্টের মধ্যে কি পাবো, সেখানে আর সি কমন নিলে, সো আর সি ডিভাইডেড বাই 2 কমন নিলে আসবে S1 স্কয়ার প্লাস S2 স্কয়ার আপ আনটিল লাস্টে হচ্ছে Sn স্কয়ার। দেখেন তো এই পর্যন্ত ক্যালকুলেশন ঠিক আছে নাকি কোথাও ভুল করলাম? এবং যেখানেই আপনি S1 S2 আপ আনটিল Sn কে যোগ করেছেন, সবগুলোর যোগফল কি হবে? আমাদের প্রত্যেকটা সেগমেন্ট মিলে যোগফল দেখেন উপরে আমরা লিখে রেখেছি, এই সবগুলোর যোগফল হচ্ছে আমাদের টোটাল লেংথ এল এর সমান। সো এল সমান সমান সবগুলো সেগমেন্টের যোগফল। সো যদি তাই হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো ক্যাপিটাল ডি সমান সমান, প্রথম কম্পোনেন্টে দেখতে পাচ্ছেন আর আউট গুণ এন গুণ সি ইন, সো ওটা যেমন ছিল তেমনই থাকুক, আর আউট গুণ এন গুণ সি ইন যেমন ছিল তেমনই থাকুক, প্লাস এরপরে কি আছে, আর আউট গুণ সি গুণ এইটা হচ্ছে এল এর সমান। সো এইটা যদি এল এর সমান হয় তাহলে স্মল সি গুণ এল কি হবে? স্মল সি গুণ এল আমরা উপরে বের করেছি দেখতে পাচ্ছেন তো, ওটা কি হবে? সি ডাব্লিউ এর সমান হবে। তার মানে আমরা ওটাকে লিখতে পারবো আর আউট গুণ সি ডাব্লিউ। আচ্ছা, প্লাস তারপরে এর পরের কম্পোনেন্টে আবার আর টাইমস সি ইন টাইমস এই S1 S2 আপ আনটিল Sn এর যোগফল, ওটাকে লেখা যাবে এল এর সমান। সো আর গুণ সি ইন গুণ এল মানে হচ্ছে স্মল আর গুণ এল কত হবে, এটাও আমরা উপরে বের করেছি, স্মল আর গুণ এল হচ্ছে আর ডাব্লিউ এর সমান, সো ওইটা হচ্ছে আর ডাব্লিউ গুণ সি ইন এর সমান। সো এটা পেয়ে গেলাম, প্লাস লাস্টের কম্পোনেন্টকে কি বলা যায়, আর সি ডিভাইডেড বাই 2, আর কি আছে S1 স্কয়ার প্লাস S2 স্কয়ার প্লাস আপ আনটিল একেবারে লাস্টেরটাকে আমরা কি লিখতে পারি, Sn স্কয়ার কে আমরা লিখতে পারি না? আপনারা উপর থেকে Sn কে কি লিখতে পারেন দেখেন, S1 S2 আপ আনটিল Sn, এখানে এই n সংখ্যক যেই S1 S2 করে ভেরিয়েবল আছে এর মধ্যে সবগুলোই কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? তা কিন্তু না। কেন না জানেন? কারণ এখানে n সংখ্যক জিনিসের যোগ করে লিখেছেন একটা ক্যাপিটাল এল এর সমান, যে লেংথটা হচ্ছে কনস্ট্যান্ট। সো আপনি কিন্তু n সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে পারবেন না, n মাইনাস ওয়ান সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং লাস্টেরটা কিন্তু ওই n মাইনাস ওয়ান সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাহায্যে অটোমেটিক্যালি প্রকাশ পেয়ে যাবে। সো আপনি S1 S2 আপ আনটিল Sn মাইনাস ওয়ানে যে কোনো পছন্দ মতো নাম্বার বসালে ফাইনাল Sn সমান সমান কি দাঁড়াবে, এল মাইনাস S1 মাইনাস S2 মাইনাস Sn মাইনাস ওয়ান, ওইটা চলে আসবে। তার মানে কিন্তু আপনার n সংখ্যক এখানে ভেরিয়েবল ছিল, বাট একটা ইকুয়েশন ছিল, সো আপনার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে n মাইনাস ওয়ান, সো ওই একটা কিন্তু আপনি ডিগ্রি হারিয়েছেন। সো তার মানে এখানে আমরা ওই লাস্টের Sn, সো লাস্টের ওই Sn কে আমরা কি লিখতে পারবো, L মাইনাস S1 মাইনাস S2 মাইনাস আপ আনটিল Sn মাইনাস ওয়ান, এই ফর্মে লিখতে পারবো। সো এই জন্য আমরা ওটাকে লিখছি এখানে যে L মাইনাস S1 মাইনাস S2 মাইনাস আপ আনটিল লাস্টে গিয়ে Sn করে হোল স্কয়ার। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের RC ডিভাইডেড বাই 2 এর সাথে থাকা কম্পোনেন্ট। দেখেন তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? সো এইটা আমরা ওভারঅল ডিলে পেলাম। এখন এখানে আমাদের কি করতে হবে, এই ওভারঅল ডিলেটাকে আপনার মিনিমাইজ করতে হবে। সেই মিনিমাইজ করবেন তাহলে কি কি কে খুঁজে বের করতে হবে, আমাদের কি টার্গেট ছিল অপটিমাইজ করা, প্রশ্ন ছিল আমাদের লোকেশন গুলো কি হবে, তার মানে S1 S2 এগুলোর ভ্যালু কি হবে, আর 2 নাম্বার প্রশ্ন ছিল আমাদের কতগুলো এখানে বসবে, মানে n এর ভ্যালু কত হবে। সো প্রশ্ন হচ্ছে দুইটা, S1 S2 আপ আনটিল Sn মাইনাস ওয়ান সমান
সমান প্রশ্নবোধক চিহ্ন, আর 2 নাম্বার কথা হচ্ছে স্মল এন সমান সমান প্রশ্নবোধক চিহ্ন। তার মানে যেসব জিনিস নিয়ে প্রশ্নবোধক চিহ্ন আনছি, আপনাকে এই সবগুলোর সাপেক্ষে এই ক্যাপিটাল ডি কে কি করতে হবে, ডেরিভেটিভ নিতে হবে মিনিমাইজ করবার জন্য। সো প্রথমত আপনি ওই S1 S2 এর মধ্যে সম্পর্ক খোঁজার চেষ্টা করবেন। সো প্রথমত আপনি মিনিমাইজ করার চেষ্টা করবেন ডিলে কে কার সাপেক্ষে, S1 এর সাপেক্ষে মিনিমাইজ করবেন। সো S1 এর সাপেক্ষে যদি আপনি মিনিমাইজ করেন তাহলে দেখেন শুরুর কম্পোনেন্ট এখানে কোনো S1 নাই, সেকেন্ড কম্পোনেন্টে কোনো S1 নাই, থার্ডে কোনো S1 নাই, এরপরে ফোর্থে গিয়ে আপনি S1 দেখতে পাচ্ছেন। তাহলে সেটা কেমন হবে দেখতে, ওইটা হবে আর সি ডিভাইডেড বাই 2, S1 স্কোয়ারের ডেরিভেটিভ নিলে আসবে হচ্ছে 2S1 প্লাস S2 এর মধ্যে কোনো S1 নাই, সো 0। এরপরে S3 থাকলে সেখানে কোনো S1 নাই, 0। আপ আনটিল একেবারে লাস্ট কম্পোনেন্টে গিয়ে আপনি লিখতে পারবেন প্লাস দিয়ে 2 টাইমস L মাইনাস S1 মাইনাস S2 আপ আনটিল মাইনাস Sn মাইনাস 1, উপরে n মাইনাস 1 হবে। সো এইটা তো আপনি লিখতে পারলেন, টাইমস গুণ হবে হচ্ছে একটা মাইনাস 1। দেখেন তো এই মাইনাস 1টা বুঝতে পারেননি কে কে, একটু বলেন মাইনাস 1টাকে সবাই বুঝতে পেরেছেন, রেসপন্স করেন তো। S1 এর রেসপেক্টে ডেরিভেটিভ নিচ্ছেন, প্রথমে S1 স্কয়ার থাকলে কি হয় 2S1 আসে, S2 তো কনস্ট্যান্ট S1 এর সাপেক্ষে সে 0 হয়ে গেছে, আর লাস্টে আছে L মাইনাস S1 মাইনাস S2 মাইনাস আপ আনটিল Sn মাইনাস 1 হোল স্কয়ার। সো পুরোটা ডেরিভেটিভ নিলে প্রথমত আসবে 2 টাইমস ওইটা, তারপর ভেতরেরটাকে আপনি আবার S1 এর সাপেক্ষে নিলে কি আসবে, L1 তো 0, মাইনাস S1 থেকে মাইনাস 1 আসবে, মাইনাস S2 0 মাইনাস S3 0 মাইনাস S4 এভাবে মাইনাস Sn মাইনাস 1 পর্যন্ত সবগুলোই হচ্ছে 0। তো শুধু মাইনাস S1 থেকে একটা মাইনাস 1 আসছে। তাহলে দেখেন তো এটা বুঝতে পারলেন কিনা, কারো প্রশ্ন আছে, কিছু বলেন, কারো কোনো কোশ্চেন আছে নাকি, এটা বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এইটা ডেরিভেটিভ নিয়ে আমাদের নিয়মটা কি, এইটা সমান সমান জিরোর সাথে ইকুয়েট করতে হয় মিনিমাম বের করবার জন্য বা ম্যাক্সিমাম বের করবার জন্য। আচ্ছা, তাহলে জিরোর সাথে ইকুয়েট করলে আমরা RC/2 দিয়ে ভাগ করে দিলে বাম দিকে দেখেন শুধু 2S1 আছে মাইনাস 2 টাইমস L মাইনাস S1 মাইনাস S2 আপ আনটিল Sn মাইনাস 1 আছে না, সো ওইটাকে আবার কিসে ফেরত আনা যায়, Sn এ ফেরত আনা যায়, সমান সমান হচ্ছে 0। সো এখান থেকে লিখতে পারবো S1 যখন Sn এর সমান, সো তার জন্য আমরা মিনিমাম পাবো। সো দেখেন আমরা এখানে এই শর্তটা পেয়েছি কার জন্য, ডেরিভেটিভ নিয়েছিলাম S1 এর সাপেক্ষে। সো এখন যদি আপনাদের মধ্যে একজন এটাকে S2 এর সাপেক্ষে ডেরিভেটিভ নেন, তিনি কোন শর্তে পৌঁছাবেন, S2 সমান সমান Sn এ পৌঁছাবেন। অন্য আরেকজন স্টুডেন্ট এটাকে করবেন কি, S3 এর সাপেক্ষে ডেরিভেটিভ নিবেন, তিনি এটাকে পাবেন হচ্ছে S3 সমান সমান Sn এর জন্য। তার মানে কি বুঝতে পারলেন, বুঝতে পারলাম যে এই ডিলেটা মিনিমাম তখনই হবে, এস এর কোন কোন সেগমেন্টের জন্য মিনিমাম হবে, যখন সেগমেন্ট গুলো নিজেদের সাপেক্ষে সমান। তার মানে ইকুয়াল ডিস্টেন্সে যদি আপনি এই বাফার গুলোকে বসান তাহলেই একমাত্র ডিলেটা মিনিমাম হবে, এইটাই তো প্রমাণ হলো। সো প্রথমত আমরা লোকেশনের ব্যাপারে কমেন্ট করতে চেয়েছিলাম যে কোন কোন লোকেশনের জন্য ডিলেটা মিনিমাম হবে। সো প্রথম কনক্লুশন হচ্ছে লোকেশন গুলো যদি একটা আরেকটার থেকে সমান সমান ডিস্টেন্সে বসে তাহলে আমরা মিনিমাম ডিলেটা পাওয়ার সম্ভাবনা আছে। সো তার মানে আমাদের এই এন সংখ্যক সেগমেন্ট একটা আরেকটা রেসপেক্টে সমান হবে। তাহলে আমরা এই প্রত্যেকটা সেগমেন্ট সমান সমান কি লিখতে পারবো, লিখতে পারবো যে টোটাল লেংথটা কি পরিমাণ ভাগ হয়েছে, এন এর ভাগে সমান ভাগে ভাগ হয়ে গেছে। সো S1 S2 আপ আনটিল Sn সবাই সমান, তার মানে পুরোটা লেংথ n ভাগে ভাগ হয়ে সমান হয়ে গেছে। সো যেখানেই আপনি এটা পাবেন সেখানেই আপনি এটাকে L/n আকারে প্রকাশ করতে পারবেন, সেটা বসতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, যদি এটা হয় তাহলে এখন আমরা উপরের কিছু জিনিস একটু মুছি। সো মুছে আমরা সেখানে ক্যালকুলেশনটা করি। সো আমাদের একটা কাজ তো হয়ে গেল, ডিলে মিনিমাম হবে কোন এস এর সাপেক্ষে সেগুলো আমরা এখানে বের করলাম। সো ডিলেটা মিনিমাম হবে কোন এস এর সাপেক্ষে সেটা আমরা এখানে বের করলাম। সো আমি মেইন ইকুয়েশনটা মুছতে চাচ্ছি না, সো ওই জন্য ওটা নিচে আছে থাকুক, ওইটা নিচে আছে থাকুক। এবং প্রবলেমটা কিন্তু খুব ক্লিয়ারলি মনে রেখেন, এটা করেছি আমরা যে আমাদের বাফারটা
একেবারে এন্ডে গিয়ে আরেকটা বাফারকে ড্রাইভ করছে, মাঝখানে বড় ওয়্যার আছে, তার জন্য কিন্তু আমরা এটা করেছি। সো প্রবলেম টাইপ যখন চেঞ্জ করে দেওয়া হবে, আপনারা যাতে করে বুঝতে পারেন যে আচ্ছা কোন টাইপকে রিলেট করা হচ্ছে। ঠিক আছে, সো স্যার আমরা বলেন। স্যার পার্পল কালারের এক লাইনে আর আউট ইনটু এন ইনটু সি ইন আছে স্যার। আমরা কি বলতে পারি যে এন এর মান যত কম হবে ডিলেটা তত কম হবে? না, এটা বলা কঠিন, কারণ এই ইকুয়েশন তো এখন আপনার নতুন করে আবার এন পাবে। আপনি এতক্ষণ বলতে পারতেন যদি আপনি মানে এটা আপনার কথাটা আমরা তখনই বলতে পারবো যদি কেউ আমাকে দায়িত্ব নিয়ে বলে যে এখানে এন আর কোথাও নাই, কিন্তু এই ইকুয়েশনের মধ্যে তো এন আরও আছে। আপনি কি এন কোথাও দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি। প্রথমে দেখেন আর আউট টাইমস এন টাইমস সি এন এর মধ্যে এন ছিল, আপনি ওখান থেকে কমেন্ট করলেন, ঠিকই ছিল। এরপরে আর আউট টাইমস সি ডাব্লিউ এর মধ্যে কোনো এন নাই, ফাইন। আর ডাব্লিউ টাইমস সি এন এর মধ্যেও কোনো এন নাই, ফাইন। কিন্তু এরপরে কিন্তু আবার এন আছে, আর সি ডিভাইড বাই টু টাইমস ওই যে এস ওয়ান এস টু এগুলো আছে না, ওখানে কিন্তু এন আছে, এই যে আমরা এখন বসাবো। সো আমাদের ডিলে এই মুহূর্তে কত পেলাম, আসেন লিখি। না থাকলে কিন্তু আপনার কথাটাই সত্য হতো, কিন্তু যেহেতু আছে, সো আমরা এখানে বলছি যে ডি আমাদের ওই এস গুলোর সাপেক্ষে, ডি এস এর সাপেক্ষে মিনিমাম হবে কখন, যখন প্রথম কম্পোনেন্টটা আর আউট টাইমস এন টাইমস সি ইন আছে, প্লাস পরের কম্পোনেন্টটা কি আর আউট টাইমস সি ডাব্লিউ আছে, তারপরের কম্পোনেন্টটা হচ্ছে আর ডাব্লিউ টাইমস সি ইন আছে। এবার লাস্টেরটা হচ্ছে আর সি ডিভাইড বাই টু। আচ্ছা আরটা কি? আরটা হচ্ছে আর ডাব্লিউ ভাগ এল। সিটা কি? সি ডাব্লিউ ভাগ এল। আর কি আছে? হাফ। আর এস ওয়ান এস টু এই প্রত্যেকটা স্কোয়ার করে যোগ করেছি না এন সংখ্যক, সো এই প্রত্যেকটা এখন কার সমান? এই যে নিচে বের করেছি না এল বাই এন এর সমান। তার মানে এস ওয়ান এর জায়গায় বসাবেন এল বাই এন হোল স্কোয়ার, এস টু এর জায়গায় বসাবেন এল বাই এন হোল স্কোয়ার, এভাবে এস এন এর জায়গায় বসাবেন কি এল বাই এন হোল স্কোয়ার। তার মানে মোট কতগুলো আছে? এল বাই এন হোল স্কোয়ার আছে মোট এন সংখ্যক। সো বসান এল বাই এন হোল স্কোয়ার আছে মোট এন সংখ্যক। দেখেন তো ঠিক আছে না? তাহলে এইটা কেমন দাঁড়ায়? প্রথম কম্পোনেন্টটা আর আউট গুণ এন গুণ সি ইন তো ছিলই, প্লাস পরেরটা হচ্ছে আর আউট গুণ সি ডাব্লিউ, প্লাস তারপরেরটা হচ্ছে আর ডাব্লিউ গুণ সি ইন, প্লাস নিচের ডিনোমিনেটরের মধ্যে এল স্কোয়ার দেখতে পাচ্ছি, উপরের নিউমারেটরের মধ্যেও এল স্কোয়ার আছে। সো কাটাকাটি করলে শুধু আর ডাব্লিউ সি ডাব্লিউ, নিচে টু টাইমস এন স্কোয়ার লিখতাম, কিন্তু সাথে আবার একটা এন গুণ আছে, সো শুধু টয়েস এন আসবে। দেখেন তো ঠিক আছে না? সো এখন আপনি যে বললেন না, দেখেন প্রথম কম্পোনেন্টে তো এন ছিল, ওখান থেকে কিন্তু বলতে পারতাম এন কমলে কমতো, কিন্তু এইখানে আবার লাস্ট কম্পোনেন্টটা বলছে কি এন কমলে আবার বাড়ে। তার মানে এখানে আপনার কনকেভ কনভেক্স দুটো ইফেক্টই আছে, এন কমলেও বাড়ে আবার এন বাড়লেও বাড়ে, দুটো ফ্যাক্টরি কিন্তু আছে। তো তার মানে আপনি এখান থেকে আবার সিদ্ধান্ত নেবেন কিভাবে, এন এর সাপেক্ষে আপনি আবারও এটার ডেরিভেটিভ নেবেন। সো যেটা এস এর সাপেক্ষে মিনিমাম ছিল, এখন আপনি ওটাকে এন এর সাপেক্ষে নিয়ে দেখবেন যে এন এর কোন ভ্যালুর জন্য এটা মিনিমাম হয়। সো প্রথমটা থেকে এন এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে আর আউট আর সি ইন কনস্ট্যান্ট রয়ে গেল, এন এর ডেরিভেটিভ হচ্ছে 1, প্লাস পরেরটার মধ্যে কোনো এন নাই 0, প্লাস পরেরটাতে কোনো এন নাই 0। এবার লাস্টেরটাতে আবার কি নিচে আছে না এন টু দি পাওয়ার -1, ডেরিভেটিভ নিলে কি আসবে -1 টাইমস এন টু দি পাওয়ার -2, তার মানে দাঁড়াবে হচ্ছে মাইনাস আর ডাব্লিউ সি ডাব্লিউ ডিভাইডেড বাই 2n স্কোয়ার, এটা পাবো। সো এই পুরোটা জিনিস এন এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ নিয়ে যদি জিরোর সাথে ইকুয়েট করি, এখন আমরা এখান থেকে একটা এন এর রিলেশন বের করতে পারবো। সো এখান থেকে আমরা যদি লিখি তাহলে আমাদের প্রথমে আর আউট টাইমস সি ইন সমান সমান ওটাকে ডান দিকে নিয়ে গেলে আর ডাব্লিউ সি ডাব্লিউ ডিভাইডেড বাই 2n স্কোয়ার। সো এখান থেকে এনটাকে বাম দিকে নিলে লেখা যাবে এন সমান সমান, বাকি সবাই ডান দিকে থাকুক, আর ডাব্লিউ সি ডাব্লিউ ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2 টাইমস আর আউট টাইমস সি ইন, এন এর জন্য হোল রুট আসবে। সো তার মানে এন এর এই ভ্যালুর জন্যই মিনিমাম হবে। সো আপনারা আর ডাব্লিউ সি ডাব্লিউ কি আপনার গিভেন ছিল না একেবারে শুরুতে? আপনার কিন্তু শুরুতে আমরা জানি যে পুরোটা ওয়্যারের মধ্যে কি পরিমাণ আর এবং সি আছে। সো আর ডাব্লিউ সি ডাব্লিউ আমার নোন। একেবারে শুরুতে আমি জানি যে আমার বাম দিকে কোন ড্রাইভারটা আছে, সো আর আউট আমার নোন। একেবারে শুরুতে আমি জানি আমার লাস্টে কোন লোড ক্যাপটা আছে, মানে সি ইন আমার নোন। সো আমি শুরুতেই ওইটা এই ফর্মুলার মধ্যে বসালে
সে বলে দিবে যে এন মানে আপনার কতগুলো বাফার লাগবে, আপনি অতগুলো সমান সংখ্যক বাফার সমান সংখ্যক ডিস্টেন্সে, এই যে এল বাই এন, এই ডিস্টেন্সে এন সংখ্যক বাফারকে বসায় ফেললে কতগুলো বসাবো, এল বাই এন ডিস্টেন্স মানে সেগমেন্ট কাউন্ট করে বাফার বসায় কতগুলো, এন মাইনাস ওয়ান ধরেছিলাম কিন্তু মনে রাখবেন, সরি। সো এন মাইনাস ওয়ান সংখ্যক বাফার বসাবেন এল বাই এন ডিস্টেন্স মেনটেন করে, আর এন এর ভ্যালু পাবেন আর ডাব্লিউ সি ডাব্লিউ আর আউট সি এন এর মাধ্যমে। তাহলে এখন আপনারা কিন্তু আলটিমেটলি বলতে পারবেন যে র্যান্ডমলি না, একটা নির্দিষ্ট সংখ্যক বাফার একটা নির্দিষ্ট সংখ্যক ডিস্টেন্সে বসালেই আমরা এই ওয়্যারের ডিলেকে মিনিমাম করতে পারবো। আমরা বলিনি, ইকুয়েশন প্রমাণ করছে হবে। ঠিক আছে, বলেন এই প্রমাণে কারো কোনো কোয়েশ্চেন আছে? স্ট্রেট ফরওয়ার্ড, ঠান্ডা মাথায় করবেন। সরি, এইখানে কিন্তু সিম্পলিফাই করেছি, এই জন্য অনেক সহজ হয়েছে। এক্সামে আপনাদেরকে কিন্তু এরকম দিব না, এক্সামে বলবো যে আমাদের যেই বাফার গুলো ইনসার্ট করছি এগুলোর সাইজ সমান না, এবার তার জন্য প্রমাণ করেন। আপনারা যদি সমান না ধরে প্রমাণ করতে চান তাহলে দেখবেন S1 S2 এগুলোও সমান আসবে না। যেই সাইজে বা যেই রেটে আমার ভেতরের বাফার গুলো বড় হবে, ওই একই রেটে সেগমেন্ট গুলো চেঞ্জ হবে। সো এইটা আপনারা মাথায় রেখে বাসায় একটু ক্যালকুলেশন চেষ্টা করবেন। কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আজকে এই পর্যন্তই। প্রশ্ন স্যার আছে কারো? বাফারের সাইজ বাড়িয়ে স্যার তখন ডিলেটা আরো কমানো সম্ভব? তখন আপনাকে বাফারের সাইজটাকে তো চেঞ্জ করতে হবে, তার মানে ভেতরে যে বাফার গুলো ইনসার্ট করেছিলাম তাদের আর আউট এবং সি ইন এগুলো কিন্তু আমরা এখানে সবগুলো সমান সমান বসিয়েছি না, আপনারা সমান সমান বসাতে পারবেন না। তার মানে এই যে আমি আঁকার সময় আর আউট সবগুলো সমান সমান লিখে গিয়েছি, এইগুলো তখন সাইজের উপরে নির্ভর করবে। সাইজ যদি কে কে হারে বাড়ে তাহলে এগুলো আর আউটটা কে দিয়ে ভাগ হবে, সি ইনটা কে দিয়ে গুণ হবে, এইভাবে করে আগাতে থাকবে। ঠিক আছে, তো ভেতরের বাফার গুলো যখন অসমান হবে, একটা হারে যখন বাড়তে থাকবে, রেটে বাড়তে থাকবে, তখন কিন্তু তাদের ওই একই রেটে রেজিস্ট্যান্স কমতে থাকবে, ক্যাপাসিটর ওই একই রেটে বাড়তে থাকবে। সো ওইটা বসায় তখন আপনারা বের করবেন। এটা নিয়ে আপনারা একটু চিন্তা করেন, আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটা নিয়ে একটু হালকা ডিসকাস করব। পুরোটা না করলেও হালকা একটু ব্রিফিং দিব ইনশাল্লাহ। ঠিক আছে, বাট আজকের প্রমাণটা আপনারা একটু দেখেন বাসায়, যে বুঝতে পারলেন কিনা, কোনো কনফিউশন আছে কিনা। কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আজকে এই পর্যন্তই। আপনারা এখানে কতজন আছেন? আপনারা আছেন হচ্ছে 22 জনের মতন। সো যদি প্রশ্ন না থাকে আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে অবশ্যই আপনাদের আইডিটা চ্যাটে রেখে যাবেন। ঠিক আছে।